This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে একটা খবর দিই আপনাদের, নতুন ওয়াক অফ আইন তা বাতিলের দাবি ঘিরে ফের অগ্নিগর্ভ মুর্শিদাবাদের। শুধু আপনাদের ছবি দেখাবো একের পর এক। প্রতিবাদের নামে সেখানে তাণ্ডব, মুড়ি মুরগির মতো বোমা পড়লো, পরপর জ্বালিয়ে দেওয়া হলো সরকারি বাস, গাড়ি, বাইক। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, বোমাবাজি, কি না হলো সেখানকার। আহত কয়েকজন পুলিশ কর্মীও। পরিস্থিতি সামলাতে পুলিশের কাঁদানে গ্যাস, নামলো বিএসএফ। সমস্ত নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ে কথা বলবো, আপডেট নেব। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, দেখো, এই মুহূর্তেও কিন্তু এলাকায় থমথমে রয়েছে, তবে যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে কিন্তু খালি করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। স্বাভাবিকের পথে যান চলাচল এবং যে রেল লাইনের উপর বসেছিল সেই রেল লাইনও থেকে কিন্তু সরিয়ে দেওয়ার কাজ চলছে এবং যারা বসেছিল অবরোধকারী, যা বিক্ষোভকারী, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন এইচডিপিও আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন এর পাশাপাশি কিন্তু অন্যান্য পুলিশকর্মী এবং সরকারি যে বাস, সেই বাসে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ছোট বেশ কয়েকটি গাড়ি এবং যে ট্রাফিক কন্ট্রোল রুমের যে অফিস রয়েছে সেই অফিসেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সব বাইক থেকে সমস্ত কিছু আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশকে লক্ষ্য করে দফায় দফায় ইট বৃষ্টি করা হয় এবং সেই ইট বৃষ্টির কারণে বেশ কয়েকজন পুলিশ কর্মী যেমন জখম হয়েছে, পাল্টা গুলি ছোড়ে বলেও অভিযোগ পুলিশের পক্ষ থেকে। এবং পাশাপাশি কিন্তু এখানে একটা রণক্ষেত্র চেহারা নেয় এই সুত্রি সাজুর মোড় এলাকা এবং এর পাশাপাশি ধুলিয়ানেও কিন্তু সেই রণক্ষেত্র চেহারা। সব মিলিয়ে কিন্তু বিকেল থেকে কিন্তু একদম রণক্ষেত্রের চেহারা এবং তাণ্ডবকারীদের হাতে থাকে। রাত্রি 8টা নাগাদ পর থেকে কিন্তু পুলিশ সেখানে যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হয় এবং সেখানে নজর রাখো। কৌশিক, গোটা পরিস্থিতির দিকে আপাতত তোমায় ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অগ্নিগর্ভ সুতি, ওয়াক অফ বিক্ষোভে অগ্নিগর্ভ সুতি, ছবিগুলো দেখুন। আচ্ছা, এই পরিস্থিতি, গোটা পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে? প্রশাসন সূত্রে খবর, সুতির পরিস্থিতি সামাল দিতে বিএসএফ ডাকলো রাজ্য সরকার। আমাদের অপর প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই বিষয়টা নিয়ে আরো ডিটেইলস জানাতে পারবেন? সায়ন্ত, বিএসএফ এর উপর ভরসা করতে হচ্ছে বা রাজ্য সরকারকে? একদমই। দেখো, সুতি, দুলিয়ান, শামশেরগঞ্জ বর্তমানে যে অগ্নিগর্ভ অবস্থা হয়ে রয়েছে তার সেই পরিস্থিতি সামলানোর জন্য রাজ্য পুলিশের যে পরিকাঠামো রয়েছে তা যথেষ্ট নয়, যে কারণে জেলা প্রশাসন তথা জেলা শাসক মনে করেছেন যে পুলিশ যথেষ্ট অপ্রতুল সেই জায়গায়। এখানেই জেলা শাসক এই অবস্থায় দাঁড়িয়ে জেলা শাসক দক্ষিণবঙ্গ সদর দপ্তর বিএসএফ তাদেরকে মেল করে এবং সেই মতো বিএসএফ যথেষ্ট পরিমাণে সেনা জওয়ান, আধা সামরিক জওয়ান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে 100 জন জওয়ানকে সুতি, শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে মোতায়েন করা হয়েছে। আরো ফোর্স ওখানে পাঠানো হচ্ছে বলে ইতিমধ্যে বিএসএফ সূত্রে খবর। এছাড়া আগামী সকালের মধ্যে বিএসএফ এর দক্ষিণবঙ্গের যে হেডকোয়ার্টার এবং দক্ষিণবঙ্গের অন্যান্য সীমান্ত এলাকা সেখান থেকে ফোর্স পাঠানো হবে বলেও বিএসএফ সূত্রে খবর। অনিষ্ঠা, বেশ, আপাতত ধন্যবাদ তোমার সায়ন্ত। আর এই নিয়ে কথা বলবো, গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। তন্ময়, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন। সেটা হচ্ছে, কিছুদিন আগে আমরা জঙ্গিপুরে দেখলাম, আমরা আজ সুতিতে দেখছি, একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না, ভরসা করতে হচ্ছে বিএসএফকে। এই পরিস্থিতি বারবার করে কেন হচ্ছে? দেখো, তোমাকে যেটা বলি, পরপর কয়েকদিনের ঘটনায় এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পুলিশ কতটা নিষ্ক্রিয় থাকছে কিংবা পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকছে না, যে কারণে পুলিশ হয়তো কিছুটা ভয়ে সিটিয়ে থাকছে। পুলিশ প্রশাসন গিয়ে প্রথমে অনুরোধ উপরোধ করছে, যেই মুহূর্তে আক্রমণের মুখে পড়ছে পুলিশ সেখান থেকে শটান একদম পিটটান দিয়ে পালিয়ে যাচ্ছে। সেই উদাহরণ তুমি দেখতে পেয়েছো জঙ্গিপুরে। সেখানে একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে, যে খবর আমরা গতকালকে দেখেছি এক্সক্লুসিভলি TV9 বাংলার পর্দা, আজকে দেখাচ্ছি, পুলিশ লাঠি নিয়ে, পুলিশ অস্ত্র নিয়ে সোজা দোকানে ঢুকে গিয়ে দোকানে শাটার জোর করে নেওয়া হচ্ছে। তাতে দোকানের মালিকের সঙ্গে তার গন্ডগোল হচ্ছে তারা বলছে আমরা কিছুক্ষণ থাকবো, বড় ফোর্স হলে আমরা বেরিয়ে যাব। দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যখন এই ধরনের কর্মসূচি ঘোষিত হচ্ছে তাহলে কি পুলিশ জানতে পারছে না, নাকি পুলিশের যে ইন্টেলিজেন্স রয়েছে, আইবি রয়েছে, তারা ফেল করছে? এটা 2 নম্বর বিষয় হচ্ছে, পুলিশ সেখানে যখন রয়েছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ কেন থাকছে না? পুলিশ থাকলে পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না? কারণ সব জায়গাতেই সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, অন্যান্য জায়গায় ভাঙচুর করা হয়েছে। আজকে তুমি দেখতে পেলে যে সুতি, সেই সুতিতে 2টো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে সরকারি বাসে আগুন ধরানো হয়েছে, বাইকে আগুন ধরানো হচ্ছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। অন্যদিকে রেল লাইনের মাঝখানে বসে পড়েছিল এবং সেখানে হচ্ছে যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। এখন না, সেই দুপুর থেকে দীর্ঘ সময় ধরে প্রশ্ন হচ্ছে, তাহলে প্রশাসন কি করছে? জাতীয় সড়ক অবরোধ করা যায় না, সেখানে এবার বিএসএফ এসে ঢুকলো। প্রথমত আমরা যেটা বিএসএফ সূত্রে জানতে পারছি
যে বিএসএফ তাদের সীমান্তবর্তী অঞ্চল থেকে 50 কিলোমিটার এলাকা পর্যন্ত প্রয়োজনে তারা যাতায়াত করতে পারে, প্রয়োজনে তারা কোথাও গিয়ে কোনো অপারেশন করতে পারে, প্রয়োজনে তারা কোথাও হচ্ছে যে তারা তদন্ত করতে পারে। এখানে বিএসএফ নিজে থেকে সে ঢুকে পড়লো আগে, সেখানে বিএসএফ তাদের গাড়ি আটকে ছিল এমনটাও শোনা যাচ্ছে। তার বাইরে যেটা হয়েছে, আমরা যেটা জেলা প্রশাসন সূত্রে জানতে পারছি, সরাসরি জেলা শাসক দক্ষিণবঙ্গে যে অফিস রয়েছে বিএসএফ এর, সেখানে তারা চিঠি দিয়েছেন এবং বলেছেন তারা বিএসএফ এর সাহায্য চান, বিএসএফ এর যেন জওয়ান ওখানে মোতায়েন করা হয়। অর্থাৎ এই মবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাহলে জেলা প্রশাসনের বা পুলিশের নেই, সে কারণে বিএসএফকে ডাকা হচ্ছে যে বিএসএফ এলে তাহলে নিয়ন্ত্রণটা করা যাবে। তিনটে জিনিস পরপর ঘটছে, একটা দুটো ঘটনা নয়, পরপর এই ঘটনা ঘটে যাচ্ছে। পুলিশকে পালাতে দেখা যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশের ঊর্ধ্বে আক্রান্ত হচ্ছে। আপাতত বিএসএফকে জেলা প্রশাসন ডেকেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। তন্ময়, তোমার সঙ্গে আরো কথা রয়েছে, অবশ্যই তোমার থেকে আরো ইনফরমেশন নেবো, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে যে সময় এই ঘটনা ঘটেছে, মানে সুতিতে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, সেই সময়কার একটা প্রতিবেদন আমাদের প্রতিনিধি কৌশিক তুলে ধরেছেন, দেখুন। আন্দোলনের নামে কোথাও যেন তাণ্ডব চলেছে, সেটা কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে সুতি সাজুর মোড় এলাকায়। সেখানে বাইক, 4 চাকা এবং সরকারি বাসে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বাসে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে, এই রকম পরিস্থিতি রয়েছে। বাসের পুরো অংশ কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে কিন্তু শুধুমাত্র যে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে চলমান গাড়িতে, এমনটাও নয়। পুলিশের যে ট্রাফিক গার্ডের যে জায়গা রয়েছে, অর্থাৎ যে ট্রাফিক কন্ট্রোল রুম, সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভস্মীভূত হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু এখানে আন্দোলনের নামে কোথাও যেন একটা তাণ্ডব চলেছে। আর সেই তাণ্ডবে কিন্তু দফায় দফায় পুলিশের সঙ্গে এক সংঘর্ষ বাদে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। এখানে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে ইট পড়ে রয়েছে বা কাঁচের টুকরো, সেখানে বলাই চলে যে এখানে আন্দোলনের নামে কোথাও যেন একটা বড়সড় তাণ্ডব হয়েছে। এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর, রাস্তায় কিন্তু এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। সব মিলিয়ে এই আন্দোলনের নামে যে তাণ্ডব চলেছে, সেখানে সরকারি সম্পত্তি নষ্ট, সেরকম পাশাপাশি পুলিশ কর্মীও আহত হয়েছে বেশ কয়েকজন, এমনটাই জানা যাচ্ছে। এখনো কিন্তু এলাকায় দখল রয়েছে, যারা আন্দোলনকারী তাণ্ডবকারী তাদের দখলেই কিন্তু এখনো পর্যন্ত এলাকা রয়েছে। সব মিলিয়ে মুর্শিদাবাদের এই সুতির সাজুর মোড় আর শামশেরগঞ্জ উত্তপ্ত অবস্থায় রয়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। আর এই নিয়ে বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো, ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো, এবং তার পাশাপাশি সুতির বিধায়ক তিনিই বা কি বলছেন, শুনুন। It's a fit case for 355. অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। মাননীয় গভর্নর, আপনাকে করজোড়ে বিনীত অনুরোধ করব, গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন টু সিক প্যারামিলিটারি ফোর্স অ্যাসিস্ট্যান্স। আপনি দিয়ে মুর্শিদাবাদকে এক্ষুনি বলুন, চিফ সেক্রেটারিকে তো বলে লাভ নেই, ল্যাম্পপোস্ট। আমি মাননীয় গভর্নরকে অনুরোধ করব যে আপনি অ্যাডভাইস করুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদকে বলবো, আপনি আপনার ম্যামের কথা শুনবেন না। আপনি আইএস অফিসার হয়ে গেলে আপনার যে দায়বদ্ধতা আছে সেন্ট্রাল ক্যাডার হিসেবে, আপনি জানমাল রক্ষা করুন। যারা এগুলো করছেন তারা অরাজকতা করছেন, অরাজকতা করে কোনো সমস্যার সমাধান হয় না। মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকফ বিল প্রত্যাহার যদি এই গভর্নমেন্ট না করে, ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে এই গভর্নমেন্ট তাড়াতাড়ি যাক, পরের যে গভর্নমেন্ট আসবে তাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। जो शामशेरगंज और फराक्का एरिया है, वहाँ पे बहुत जबरदस्त मूवमेंट चल रही है, मॉब चल रही है, हिंदुओं का घर जला दिया जा रहा है और बहुत भयंकर स्थिति है। धुलियान तक कोई ट्रेन नहीं जा पा रहे हैं, तो मैं भी स्टेशन में पहुंची हूँ इमरजेंसी में देखने के लिए, परिस्थिति समझने के लिए। रिक्वेस्ट किया है माननीय अमित शाह जी को कि बीएसएफ को तुरंत मोबिलाइज करके वहाँ पे भेजा जाए और लोगों को जान बचाया जाए। তন্ময় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে, আরো একবার তন্ময়ের সঙ্গে কথা বলি। তন্ময়, ঠিক এই পরিস্থিতি কেন হচ্ছে বলতো? মানে যে বিএসএফ নিয়ে বারবার করে আমরা দেখেছি রাজ্য সরকারের অস্বস্তি বা এই সমস্ত পরিস্থিতি যখন হয় তখন সেই বিএসএফকে ডেকে পাঠাতে হচ্ছে, তাহলে কি পুলিশ দিয়ে এই গোটা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না? সে কারণে এবার কেন্দ্রীয় বাহিনীর ওপরেই জেলা প্রশাসনকে আস্থা রাখতে হচ্ছে। দেখো, খুব অদ্ভুত বিষয়, কারণ এই বিএসএফ এর যখন
এরিয়া অর্থাৎ তাদের ডোমিনেশন এরিয়া যখন বাড়ানো হয়েছিল 50 কিলোমিটার পর্যন্ত, যে সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত আসবে, তখন কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই তার বিরোধিতা করেছিলেন যে রাজনৈতিকভাবে বিএসএফকে ব্যবহার করার জন্য এটা কেন্দ্রীয় সরকার এই ধরনের আইন নিয়ে আসছে বা এই ধরনের একটা বিষয় হচ্ছে যে তারা শুরু করছেন। এখন দেখা যাচ্ছে যে এই মবকে আটকাতে, যে আজকে প্রায় 5 থেকে 6 হাজার লোকের যে জমায়েত, সেই জমায়েত যখন মারমুখী হচ্ছে, আমরা যখন সেই ছবি পাচ্ছি দেখতে, সেখানে প্রচুর বোমের আওয়াজ পাচ্ছি, পুলিশ কাঁদানে গেছে, সেল ফাটাচ্ছে, সব মিলিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। একদিকে রেল লাইন বন্ধ করে তারা বসে আছেন, এই বিক্ষোভকারীরা যারা ওয়াকআপ নিয়ে ওয়াকআপ সংশোধনী বিলের বিরোধিতা করছেন, সেখানে সমস্ত ট্রেন, 6টা দূরপাল্লার বড় ট্রেন, মেল ট্রেন আটকে রয়েছে। কয়েক হাজার যাত্রী, ছোট বাচ্চা থেকে শুরু করে অসুস্থ মানুষ, প্রবীণ মানুষ, তারা আটকে রয়েছেন। একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, জাতীয় সড়ক বন্ধ রয়েছে, পুলিশ গিয়ে কিছু করতে হচ্ছে না, পুলিশ কাঁদার কাছে সেল ফাটাচ্ছে কিন্তু কাছে এগোতে পারছে না, পুলিশ আক্রান্ত হচ্ছে, সরকারি বাস জ্বলছে। তখন কিন্তু বিএসএফ আসার পর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়। অর্থাৎ কোথাও একটা রাজনৈতিক বিরোধিতা থাকলেও এই রকম পরিস্থিতিতে, যেটা জঙ্গিপুরে ঘটেছে, শামসেরগঞ্জে, বা এই যে সুতিতে আমরা ধুলিয়ানে দেখতে পাচ্ছি, সেই সুতি বা ধুলিয়ান বা জঙ্গিপুর যেখানেই বলো না কেন, হয়তো এবার সেই বিএসএফ ডাকা বা কেন্দ্রীয় বাহিনী নামানো বা কেন্দ্রীয় বাহিনীকে ডেকে আনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করা, সেরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে। যদি এই ধরনের বিক্ষোভ আরো মারমুখী হয়ে ওঠে, তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে হয়তো আবারও চাইতে পারে প্রশাসন, সেই সম্ভাবনা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ তন্ময় তোমায়। আর দেখো, শুধুমাত্র সুতিই তো নয়, দক্ষিণ 24 পরগনার আমতলা, সেখানেও নয়া ওয়াক অফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে। আক্রান্ত উর্দি, পুলিশের গাড়িতে ভাঙচুর, প্রতিবাদের নামে তাণ্ডব। 117 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়। দেখুন সেই মুহূর্তগুলোর ছবি যখন তাণ্ডব চলছিল। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সেই ছবি আমতলার, সেখানে উর্দি আক্রান্ত, সুতি নয়, দক্ষিণ 24 পরগনার আমতলাও নয়া ওয়াক অফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে। শিক্ষকের গায়ে পুলিশের লাঠি, চাকরিহারাদের উপর নির্বিচারে লাঠিচার্জ, ক্যামেরা তো ধরা পড়েছে সেই ছবি। এবার সেই লাঠিচার্জের ব্যাখ্যা দিতে গিয়ে আদতে শিক্ষকদেরই দোষল কলকাতা পুলিশ। শিক্ষকদের মিছিলে ঢুকে পড়েছিল বহিরাগতরা, তাদের চিহ্নিত করা হয়েছে, দাবি কমিশনার মনোজ বর্মার। পুলিশের উপরে আক্রমণ হয়নি, পাল্টা সিপিকে চ্যালেঞ্জ আন্দোলনকারী চাকরিহারাদের। যারা ল ভাঙছে ওদের এগেইনস্ট পুলিশ অ্যাকশন যদি নেয়, it is written in the law, whatever is lawful that will be done. সিপিকে চ্যালেঞ্জ করে বলছি, সিপি এমন ভিডিও দেখাক যেখানে আমাদের শিক্ষকরা পুলিশদেরকে হাত তুলেছে। এই সেই লজ্জাজনক মুহূর্ত, শিক্ষকের গায়ে পুলিশের লাঠি, শিক্ষকদের ওপর লাঠিচার্জ। বুধবার দুপুর 12টা, ঘটনাস্থল কসবা ডিআই অফিস। বিক্ষোভরত শিক্ষকদের উপর নির্বিচারে লাঠি, আচমকাই এক শিক্ষককে লাথি মারেন এক পুলিশ কর্মী। এরপরই আরেক শিক্ষককে গলা ধাক্কা। এই পুলিশ কর্মী কসবা থানার এসআই রিটন দাস। যার বিরুদ্ধে অভিযোগ, সেই অফিসারই তো আগে আক্রান্ত হয়েছেন। কসবা থানার অভিযুক্ত সাব ইন্সপেক্টর রিটন দাসের পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরই দুষলেন পুলিশ কমিশনার। He has been given bed rest because he is not able to move. ওর ইনজুরি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইনজুরি হতো তাহলে কে দায়ী থাকতো? দিস ইজ নট অ্যাকসেপ্টেবল কি পুলিশকে কেউ ইনজুরি করবে তারপরে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। দ্যাট অ্যাকশন ইজ নট ডিজায়ারেবল অ্যান্ড তার জন্য ভবিষ্যতে এটা না হয় তার জন্য বিভিন্ন রকম স্টেপস আমরা নিতে বলেছি। পুলিশের দাবি, কসবায় প্রথমে মিছিল থেকে প্ররোচনা দেওয়া হয়। পুলিশ প্রথমে বলপ্রয়োগ করেনি, শান্তিপূর্ণভাবে আটকানোর চেষ্টা করে। কসবা ডিআই অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকেন বিক্ষোভকারীরা। দুপুর 12:19 তালা ভাঙে। দুপুর 12:30 পুলিশের ওপর হামলা। শিক্ষককে লাঠির ব্যাখ্যা দিতে গিয়ে শিক্ষকদেরই দুষল পুলিশ। Nobody expects that teacher ওখানে গিয়ে ভায়োলেন্স করবে, মারধর করবে। দিস ইজ নট এক্সপেক্টেড। তালা লাগানোর কথা ছিল, কিন্তু তালা লাগানো হয়নি। ইট ইজ এ ডিফারেন্স, মানে হিউজ ডিফারেন্স। তালা লাগানো আর তালা ভাঙানো দুটো আলাদা জিনিস। চাকরিহারাদের অবশ্য পাল্টা দাবি, পুলিশের ওপর কোনো রকম হামলা করা হয়নি।
কলকাতা পুলিশ যে অন্যায়টা করেছে সমাজের কাছে, আজকে তারা যে নিচে নেমে গেছে সেটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য সিপি বারবার এই কথাগুলো বলে যাচ্ছে। কিন্তু ওরকম কোনো ঘটনা কালকে কোনো আপনাদের মিডিয়া দেখাতে পারবে কোনো মহিলা পুলিশের গায়ে থেকে রক্ত বেরোচ্ছে? কেউ দেখাতে পারবে কোনো মিডিয়াতে এরকম কারোর কোনো রক্তপাত ওখানে পুলিশের গায়ে হয়নি? পুলিশ এগুলো নিজেদের ইমেজ শুধরানোর জন্য শুধুমাত্র আমাদেরকে দোষ দিচ্ছে। আমরা এখন এমনি মানসিক অশান্তিতে আছি, এই সময় এই মারপিট টারপিট করার মেন্টালিটি নিয়ে কেউ ওখানে যায় না। শিক্ষকদের মিছিলে থাকা বহিরাগতকেও চিহ্নিত করা হয়েছে, দাবি নগরপালের। ইট ওয়াজ এক্সপেক্টেড, মানে যে প্রোগ্রাম ছিল দ্যাট টিচার্স উইল বি দেয়ার। এবার টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে। অ্যান্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। উই হ্যাভ আইডেন্টিফাইড আউটসাইডার্স অ্যান্ড ইনভেস্টিগেশন হিসাবে অ্যাকশন নেওয়া। আমাদের ভিতরে তো আগুন জ্বলছে এবং তারও চাকরি হারিয়েছে, সে হয়তো নিজের গায়ে আগুন লাগানোর জন্য আমরা প্রত্যেকেই বলছি আমাদেরকে গুলি করে মেরে দিন, বিষ দিন আমাদেরকে, সেই রকমভাবেই সে বলেছে, সেটাকে আলাদাভাবে ওরকম করে দেখানো হচ্ছে। একটা জাতির মেরুদণ্ডের উপর লাথি মেরেছে, সমগ্র শিক্ষা জাতির উপর মেরুদণ্ড লাথি মেরেছে। পুলিশ কিন্তু একটা কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে আজ পুলিশ বা সিপি হয়েছে। পুলিশ বুধবারের অবস্থানেই অনড়। ঘটনার ফুটেজ প্রকাশ করে কলকাতা পুলিশের দাবি আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।